গত ক্লাসে আমরা জানলাম প্রতিধ্বনি শুনতে হইলে আমাদের কি কি শর্ত পালন করতে হবে, যেমন ন্যূনতম দূরত্ব ছিল এবং শব্দানুভূতির স্থায়িত্বকাল এই সম্পর্কে জানছি। তো এখানে আরো একটা সমস্যা আমরা পেয়েছি, যে সমস্যাটা হলো যে আসলে তাপমাত্রার সাথে শব্দের বেগের আসলে কেমন সম্পর্ক। নবম দশম শ্রেণীর শাহজাহান তপন স্যারের বই যারা পড়ছেন তারা হয়তো একটা বিষয় খেয়াল করবেন, তাদের বইয়ে লেখা ছিল প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ আসলে বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। এই ধরনের একটা লাইন লেখা ছিল যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ছিল 332 মিটার পার সেকেন্ড। কিন্তু এখন বর্তমানে নবম দশম শ্রেণীর সিলেবাসে অর্থাৎ এনসিটিভি কর্তৃক স্বীকৃত যে পদার্থবিজ্ঞান বই, অর্থাৎ আমাদের ডক্টর জাফর ইকবাল স্যারের বইয়ে শব্দের বেগ এবং তাপমাত্রার মধ্যে কিছু সম্পর্ক দেওয়া আছে, এবং এই দুই সম্পর্ক মধ্যে আসলে কোনটি সঠিক এবং কোনটা ভুল, বা কোনটার সঠিকতা কত দূর, বা কোনটি বেশি নির্ভুল, সেই বিষয়ে আমরা আজকে দেখব। তো চলে আসি। সবার আগে আমরা দেখব যে আসলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। এটা আসলে কতটুকু সঠিক নাকি কতটুকু ভুল, তো এটা আমরা একটু দেখি। শব্দের বেগ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক রয়েছে। শব্দের বেগ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক কিন্তু অবশ্যই রয়েছে। শব্দের বেগ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু শব্দের বেগ বৃদ্ধি পায়। তো আসলে কেমন করে বৃদ্ধি পায়, শব্দের বেগ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্ণয় করা ছিল। আমরা পেয়েছি যে এইরকম, যে ভি সমানুপাতিক √T, অর্থাৎ শব্দের বেগ ওই স্থানের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়লে এটার বর্গমূলের সমানুপাতে শব্দের বেগ বৃদ্ধি পাবে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ আসলে কি 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, নাকি এর থেকে কম পায়, নাকি বেশি পায়, না আসলে কতটুকু পায়, সেই জিনিসটা আমরা একটু আজকে প্রমাণ করব। তো এর জন্য আমরা ধরে নিই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে v1, এবং আমরা ধরে নিব যে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ v2। তাইলে আমরা এই দুটা থেকে এই সমীকরণ অনুযায়ী আমরা পাবো v2 বাই v1 ইকুয়াল √। এটার জন্য হচ্ছে আমাদের তাপমাত্রা হলো θ ডিগ্রি সেলসিয়াস, আর এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন এই θ ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা যদি কেলভিনে প্রকাশ করি, তাহলে আমাদের হবে 273 প্লাস θ এত কেলভিন, এবং এখানে হচ্ছে 273 কেলভিন। আমরা জাস্ট ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করলাম। এটা হইলো বা v2 সমান v1। একটু নতুনভাবে সাজায় নিতে পারি যে আসলে 273 বাই 273 প্লাস θ বাই 273, তাহলে এর উপর অবশ্যই রুট রয়েছে। এখন এই 273 কাটা, মানে এখানে থাকলো 1 প্লাস θ বাই 273, এবং এই যে বর্গমূল রয়েছে এই বর্গমূলটা আমরা পাওয়ার হাফ করে দিতে পারি। তাহলে আমরা পাইলাম v2 বাই v1 সমান 1 প্লাস θ বাই 273, তার উপর হাফ, পাওয়ার হচ্ছে হাফ। এখন এটাকে যদি আমরা ভাঙাইতে চাই, এর জন্য আমাদের একটু গণিতে ফিরে যাইতে হবে। যেমন বায়োনোমিয়াল থিওরাম আমরা হায়ার ম্যাথে অবশ্যই পড়ছি। বায়োনোমিয়াল থিওরাম আমাদের কাছে ছিল এরকম যে 1 প্লাস x টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার প্লাস আমরা কি পাবো, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 3 ফ্যাক্টোরিয়াল x কিউব, এভাবে ডট 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 একদম সর্বশেষ পর্যায়ে আমরা পাবো প্লাস x এর উপর পাওয়ার n।
আসলে বায়োনোমিয়াল থিওরাম কি, এটা যারা হায়ার ম্যাথে পড়ছে তারা আমরা সবাই জানি যে আসলে যখন কোনো এ ধরনের দ্বিঘাত সমীকরণের পাওয়ার, যেমন হচ্ছে আমরা পড়ছিলাম যে ওয়ান এক্স প্লাস ওয়াই এটার উপর আমরা 1 পড়ছি, 2 পড়ছি, এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে 3 পড়ছি কিউব, আবার যদি 4 হয় তাহলে আমরা এগুলো সুন্দরভাবে কিন্তু নির্ণয় করতে পারি। কিন্তু যখন পাওয়ারগুলো অনেক বড় বড় হয় অথবা এমন ছোট ছোট ক্ষুদ্র সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে এই হিসাবগুলো করতে জটিলতা তৈরি হয়। তো তার জন্য আমাদের কিন্তু বায়োনোমিয়াল থিওরাম আমরা এটা এর মাধ্যমে কিন্তু সুন্দর করে এটা নির্ণয় করতে পারি। সেটা কত বড় হয় হোক, এটার উপর পাওয়ার যদি আমাদের 50 হয় তারপরও আমরা নির্ণয় করতে পারবো খুব সহজেই। প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকেও কিন্তু এটা করা হয়। প্যাসকেলের ত্রিভুজ সূত্র এটা হলো আরেকটা কিন্তু রূপ আর কি। তো আমরা একটু চলে আসি, দেখি আমাদের এই ধরনের একটা রাশি দেখা যাচ্ছে যে এখানে 1 প্লাস থিটা বাই 273, 1 প্লাস থিটা বাই 273 এবং পাওয়ার হচ্ছে কত, হাফ। তাহলে আমরা দেখি এখানে আসলে আমাদের 1 করতে 1 আছে এবং x এর জায়গায় আছে থিটা বাই 273, মানে পুরোটাই হচ্ছে x আর n মানে হচ্ছে হাফ। তাহলে আমরা এখানে যদি আমরা এটা কনভার্ট করি এখানে, তাহলে আমরা সবার আগে লিখতে পারবো 1 প্লাস nx, n মানে হচ্ছে আমার হাফ আর x মানে হচ্ছে থিটা বাই 273। আমার এই অংশ ক্লিয়ার। এরপর আমরা নির্ণয় করব n মানে হচ্ছে হাফ, হাফ ইন্টু হাফ মাইনাস 1, তার সাথে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স মানে কি ভাগ 2 ফ্যাক্টরিয়াল ছিল, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1 আর 200 এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে থিটা বাই 273 তার উপর স্কোয়ার। এইভাবে আমরা আরো এটা নিতে পারবো। তো এই ডট ডট দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেকগুলো আছে। তো আমরা একটু এটা ক্যালকুলেশন দেখি, 1 প্লাস থিটা বাই 273 আর এখানে 2 ইন্টু 273, তাহলে থিটা বাই 2 ইন্টু 273 এটা একটা থাকলো, প্লাস হাফ ইন্টু হাফ মাইনাস 1, তাহলে হাফ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস হাফ এবং মাইনাস হাফ আর হাফ মিলে হচ্ছে মাইনাস, এটা আমরা একবারে মাইনাস করে দিই, মাইনাস 1/4 আর নিচে আছে আবার 2, তার সাথে হইলো থিটা স্কোয়ার বাই 273 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখানে দেখো যখন এক্স এর উপর কিউব, এখানে এক্স এর উপর স্কোয়ার ছিল তখনই আমাদের 273 এর উপর স্কোয়ার, এটা একটা অনেক বড় সংখ্যা। আবার যখন এখানে এক্স কিউব আছে এটার ক্ষেত্রেও কিন্তু থিটা বাই 273 তার উপর কিউব, মানে নিচে আছে 273, এই সংখ্যাটা কিন্তু অনেক বড় সংখ্যা হবে। তো এই অনেক বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা উচ্চতর ঘাত কিন্তু আমরা বাদ দিয়ে অঙ্কটা করবো, কারণ এটার পরিমাণ খুবই অল্প হবে। যেমন হচ্ছে এখানে এটা যে পরিমাণ হবে এটা খুবই অল্প। আচ্ছা আমরা এটা একটু নির্ণয় করি, তাহলে থিটা বাই 273 ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14 আর 2 দুগুণে 5, থিটা বাই 546। এই যে মাইনাস হাফ আমরা এটা করি, দেখো এটা 273 এর উপর স্কোয়ার দ্বারা ভাগ, আবার এখানে 1/4 মানে 1/8 আছে, 1/8, 1 বলতে এখানে থিটা স্কোয়ার ভাগ হচ্ছে 273 স্কোয়ার, এখানে 4 ছিল, এখানে 2, 4 দুগুণে 8 এবং 273 স্কোয়ার, এবং এখানে আরো ছিল। এই ধরনের আরো বারবার ছোট ছোট অংশগুলো বিয়োগ হয়ে যাবে। তো এখন এই অংশটুকু আমরা যদি হিসাব করি এটার পরিমাণ আসলে খুবই ছোট হবে, খুবই ক্ষুদ্র। তো এই এত ক্ষুদ্র বা উচ্চতর ঘাতগুলোর ক্ষেত্রে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আমরা যদি বাদ দিই তাহলে আমরা এটা সমান লিখতে পারবো শুধুমাত্র 1 প্লাস থিটা বাই 546, এতটুকু আমরা লিখতে পারবো। আর উচ্চতর ঘাত এখানে বাদ দিয়ে, উচ্চতর ঘাত বাদ দিয়ে কেন বাদ দিলাম, কারণ এটার পরিমাণ বড় সংখ্যা দ্বারা ভাগ করলে এত ক্ষুদ্র হবে যে ওটা আসলে বাদ দেওয়া যায়, একদম খুবই অল্প। তাহলে আমরা 1 প্লাস থিটা বাই 546, তাহলে আমরা এই যে পাইলাম 1 প্লাস থিটা বাই 273 হাফ, এর মান হচ্ছে এটা পুরোটাই। তাহলে আমরা যদি এখানে এখন এটা বসাই দেই তাহলে আমরা কি পাবো, তাহলে এইখান থেকে যদি আমরা এই মানটা বসাই দিই, আমরা এখানে করি 1 প্লাস থিটা বাই 273, 1 প্লাস থিটা বাই, তাহলে এর মান হচ্ছে 1 প্লাস থিটা বাই 546, 1 প্লাস থিটা বাই 546, তাহলে v2 বাই v1 আমরা সমান পাইলাম এটা। এখন আমরা যদি v2 এর মানটা নির্ণয় করি তাহলে v2 এর মান আমরা কত পাবো, এটা পাইলাম এখান থেকে, v2 সমান হচ্ছে v1টা উপরে যাবে, তাহলে v1 ইন্টু
ওয়ান প্লাস থিটা বাই 546, 546। এখন এই যে আমরা এটা যদি একটু নির্ণয় করি, তাহলে V1, না ব্র্যাকেট না, V1 এর সাথে V1 একবার আর V1 এর সাথে থিটা একবার, তাহলে V1 তার সাথে হলো থিটা ভাগ হচ্ছে 546। আমরা এখানে একটা রাশি পাইলাম, যেটা হচ্ছে V1 প্লাস V1 থিটা বাই 546। একটু যদি পিছনের দিকে আসি, তাহলে এই V1টা আমরা কি পাইছিলাম? এই V1টা আমরা ধরে নিয়েছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। আর আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে কত? 330। এটা হলো বর্তমান বইয়ে আছে। আর যদি আমরা আগের বইয়ের পড়ি, 300, শাহজাহান তপন স্যারের বই, কারণ এই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় আসলে 0.6, এই লেখাটা ছিল শাহজাহান তপন স্যারের বইয়ে। তো ওনার বইয়ে আবার ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে 332। তাহলে আমরা ওটাই ধরে নেব, 332 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এখন এই মানগুলো এখানে বসাই দেই, তাহলে আমরা ধরে নিলাম যে আসলে আমরা বৃদ্ধি করব 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 1 ডিগ্রি হচ্ছে আমাদের থিটার মান। তাহলে 1 ডিগ্রি বৃদ্ধিতে আমরা কি নির্ণয় করতে পারবো এখানে? তাহলে V1 মানে হচ্ছে 332 আগেরটা, এবং 332 এর সাথে 332 ইন্টু থিটা মানে হচ্ছে আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করতে চাচ্ছিলাম, এই জন্য 1 দেব, ভাগ হচ্ছে কত? 546। তাহলে আমরা এটা যদি একটু হিসাব করি, হয়তো দেখা যাচ্ছে না, আমরা একটু এটা একটু উপরের দিকে লিখি, এখানে লিখি 332। আর এটা যদি আমরা করি, তাহলে 332 ভাগ 546 করলে কত হয়? 332 ভাগ 546, 332 ভাগ হইলো 546। তাহলে আমরা পাবো 332, এটা হলো এটা, আর আগেরটা 0.6080, 0.6080586008 আরো আছে আর কি। তো আমরা এখন দেখি, এখানে আমাদের আসলে ঢুকে আছে যে আসলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পাইলো। তাহলে এখানে 332, এই 332 কিন্তু ছিল আমার আগের তাপমাত্রাটা, যেটা আমরা এটা পাইলাম। 332 হইলো আগের তাপমাত্রা, এবং আমরা বৃদ্ধি করলাম কতটুকু? 1 ডিগ্রি সেলসিয়াস। এটার জন্য আমার এই পুরো অংশটা বাড়তি হয়েছে, এই বাড়তি অংশটুকু হচ্ছে কতটুকু? 0.6080, যেটা এখানে বলা আছে শুধুমাত্র 0.6। তাহলে আমাদের বাড়তি এখানে শুধুমাত্র 0.6080 পরিবর্তে এখানে 0.6080, এটার পরিবর্তে এখানে আমাদের শুধু 0.660 আছে, তো 0.6 পর্যন্ত আমরা নিতে পারি। আশা করি বোঝা গেছে আসলে কিভাবে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইলো। এটার প্রমাণটা আসলে আমরা পেয়ে গেলাম যে আসলে কিভাবে। আশা করি আমরা বুঝে গেছি যে আসলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড কিভাবে আসলে বৃদ্ধি পায়। এই মানটা আসলে কোত্থেকে আসলো? এই মানটা আসছে এইভাবে আসছে। আমরা যদি 2 ডিগ্রি বৃদ্ধি করতাম, তাহলে আমরা এখানে বসাই দিতাম থিটার মান হচ্ছে কত? 2। তাহলে এখানে 2 বসাই দিতাম, 2 দিয়ে যা আসতো তাই। যদি আমরা এখানে 2 বসাই দিতাম, 2, যদি আমরা এখানে 2 ডিগ্রি বসাই দিতাম, তাহলে আমাদের রেজাল্ট আসতো কত? 2 ইন্টু 332 ইন্টু 2 ভাগ হইলো 546। তাহলে আমাদের রেজাল্ট আসলো এখানে 1.21। পরের বার রেজাল্ট আসলো এখানে 1.21। 1.21 মানে কি? আমাদের হচ্ছে 1.2, 6 দুগুণে 12, এখানে 0.6, আর এর দ্বিগুণ বৃদ্ধি করাতে বৃদ্ধি পাইছে 1.2161। তাহলে 1.2, এখানে 1.2, এটা যেটা হচ্ছে ডাবল। 2 ডিগ্রি বৃদ্ধির জন্য বৃদ্ধি পাইছে 1.2, আর 1 ডিগ্রির জন্য বৃদ্ধি পাইছে 0.6। তো এই কথাটা এখানে বলা আছে। এখানে যদি 3 ডিগ্রি হতো 3 ডিগ্রি দিতাম, 4 ডিগ্রি হলে 4 ডিগ্রি দিতাম, 5 হলে 5। এভাবেই আসলে আমাদের তাপমাত্রা বৃদ্ধির সাথে শব্দের বেগ বৃদ্ধি পায়। তাহলে আশা করি বোঝা গেছে, আমরা এটা একটু মিশাই দিই।